Good evening, everybody. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছ? Yes, sir. উপস্থিতি হবে আজকে কিছু? আছে স্যার। আমরা কি শুরু করব? Yes, sir. সাজেশন বোধহয় দিছিলাম গত ক্লাসে। Yes, sir. কি কি দিছিলাম বলেন তো দেখি। এক নম্বর স্যার কাস্টোডিয়ান এন্ড গার্ডিয়ান বেস্ট ইন্টারেস্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, বেস্ট number- ইন্টারেস্ট প্রিন্সিপাল ফর দি মাইনর। বেস্ট ইন্টারেস্ট বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল, অফ স্যার বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ দি মাইনর রিগার্ডিং কাস্টডি, রিগার্ডিং দি ল অফ কাস্টডি। মাইনর। হ্যাঁ হ্যাঁ, এরকম হবে আর কি, যে এক্সপ্লেইন দি বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ দি মাইনর, বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ দি মাইনর লেখা হয়েছে। এক্সপ্লেইন দি বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ দি মাইনর রিগার্ডিং দি ল অফ কাস্টডি, রিগার্ডিং দি ল অফ কাস্টডি। লেখা হয়েছে রিগার্ডিং দি ল অফ কাস্টডি in the light of রাইট অফ best practices, best practices laid down by the higher courts. The best practices laid down by the judiciary. In the light of best practices laid down লেখা হয়েছে best in the light of best practices laid down by the judiciary. হায়ার কোর্ট হবে না স্যার, কেমন? হ্যাঁ, জুডিশিয়ারি দাও, by the judiciary. তাহলে explain the best interest principle of the minor regarding the law of custody in the light of best practices laid down by the judiciary. লেখা হয়েছে? Yes, sir. লিখে থাকলে একটু সবাইকে সাজেশনটা দিয়ে দিয়েন সুন্দর করে। হ্যাঁ, তাহলে এটা আমাকে একটু পড়ে শোনান তো, কে লেখছেন?
Explain the Explain the best best interest interest. principle of the minor regarding the law of custody in the light of best practices laid down the higher judiciary laid down by the judiciary. by the judiciary. এই তো sir. laid down best practices laid down মানে LAID laid down by the judiciary. জি স্যার। এখানে আমি মোটামুটি 5-6টা মামলা তোমাদেরকে পাঠাইছিলাম বোধহয় ইনবক্সে। ওই 5-6টা মামলা রেফার করলেই হবে। কথা বোঝা গেছে? স্যার আসসালামু ওই আলাইকুম। 5-6টা মামলা রেফার করলেই হবে। আমি আজকে একটা টপিক পড়াবো, তো আমি জাস্ট সাজেশনটা দিয়ে রাখলাম, এগুলো পড়ানো হয়েছে তোমাদেরকে, বেশ ভালো রকম পড়ানো হয়েছে। এরপরে কি পড়াছিলাম যেন? স্যার ডিসলিউশন অফ ম্যারেজ। হ্যাঁ, ডিসলিউশন অফ ম্যারেজ। ডিসলিউশন অফ ম্যারেজে উইমেনদের অধিকারগুলা। ডিসলিউশন অফ ম্যারেজে একজন মুসলিম ওয়াইফ কোন কোন গ্রাউন্ডে তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারে। এখানে একটা পেঁচাল্লা প্রশ্ন থাকতে পারে আর কি, যে আমরা জেনারেলি ইট ইজ নোন দ্যাট, অথবা কি ডু ইউ থিঙ্ক দ্যাট ডিভোর্স ইজ দি ইউনিল্যাটারাল পাওয়ার অফ দি মুসলিম হাজবেন্ড? ডু ইউ থিঙ্ক দ্যাট, লেখা হয়েছে ওইটা গত ক্লাসে লেখাই দিছিলাম। ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে যে ডিভোর্স ইজ দি ইউনিল্যাটারাল পাওয়ার অফ দি মুসলিম হাজবেন্ড? কথা বোঝা গেছে? যদি একমত হও তাহলে একমত হইলেও মতামত দিবা, দ্বিমত হইলেও মতামত দিবা। কথা বোঝা গেছে কিনা? তবে এটা অ্যান্সার কিন্তু সোজাভাবে দেওয়া যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? Yes, sir. যদিও শরিয়া ল অনুযায়ী ডিভোর্সটা হাজবেন্ডের ইউনিল্যাটারাল পাওয়ার, কিন্তু there are certain grounds, those are made by the state, under which a Muslim wife can also divorce her husband. কথা বোঝা গেছে? Sir. গ্রাউন্ড গুলো কি কি কেউ বলেন তো দেখি। গ্রাউন্ড গুলো কি কি? তাহলে প্রশ্ন হলো কি, ডু ইউ থিঙ্ক দ্যাট ডিভোর্স ইজ দি ইউনিল্যাটারাল পাওয়ার অফ দি মুসলিম হাজবেন্ড? ঠিক আছে, ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? তারপরে বলবো যে আর্গিউ ইফ ইউ ইন ফেভার অফ দিস স্টেটমেন্ট অর নট। যদি তুমি এটার পক্ষে থাকো তাহলে ইয়া করো, আর আর্গুমেন্ট দাঁড় করাও, না হলেও দাঁড় করাও। কথা বোঝা গেছে কিনা? Yes, sir. তাহলে অ্যান্সারটা হবে কি, অ্যাকর্ডিং টু দি পিওর শরিয়া ল, divorce is the unilateral power of the husband under the Sharia law, but there are certain grounds, those are made by the state, under which a Muslim wife can also divorce her husband. The grounds are given below. দিয়ে তুমি গ্রাউন্ড গুলো দিয়ে দিবা। নাম্বার 1 কি দিবা? 3টা গ্রাউন্ড। কেউ বললে আমি অনেক খুশি হব। কেউ বলতে পারলে, কে বলতে পারবা? তালাকে তাওফিক,
খোলা তালাক আর বাই জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। by judicial intervention. Thank you. Thank you. সবাইকে শুনতে পারছেন? স্যার একটা মেয়ে আনসার দিল, আমি অত্যন্ত খুশি হয়েছি। কি যেন নাম মেয়েটার, আর নামটা একটু আমি দেখতে চাই। স্যার শামীমা আক্তার। শামীমা আক্তার, থ্যাংক ইউ। তাহলে 3টা গ্রাউন্ড, তালাকে তাফউইজ, তারপর হলো খোলা তালাক, আর একটা হলো কি জুডিশিয়াল ইন্টারভেনশন। ওই যে দি ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 1939 সালের বিবাহ বিচ্ছেদ আইনে সেকশন 2 তে কতগুলা গ্রাউন্ড আছে। ওই গ্রাউন্ডেই মূলত এই কোর্টে মামলা করে একজন মুসলিম ওয়াইফ তার হাজবেন্ড কি করতে পারে, তালাক দিতে পারে। ইকরামুল হক স্যারের এই মুসলিম ল বই থেকে পড়তে বলছিলাম। স্যারের বইটা সবার কাছে থাকার কথা। বাংলাদেশি পার্সপেক্টিভে এই বইটা সবচেয়ে ভালো। ডক্টর ইকরামুল হক স্যার, ওই যে ল অফ কন্ট্রাক্টের বইটা পড়ছিল না ইকরামুল হক, ইয়েস স্যার ওই ইকরাম স্যারের লেখা বইটা। আমি ওই বইটার পৃষ্ঠা নাম্বার বলে দিছিলাম, মনে নাই কত কত নাম্বার পৃষ্ঠা আমি রেফার করছিলাম। খুব সুন্দর করে লেখা, খুব সুন্দর বলতে স্টুডেন্ট ফ্রেন্ডলি লেখা আর কি। আর তোমার কাছে মনে হবে যে তুমি বাংলা বই পড়তেছো এরকম মনে হবে, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, ডিসলিউশন অফ ম্যারেজ, তারপর আমরা কি পড়ছিলাম? মেজর রিফর্ম ইন দি হিন্দু ল Reforms অফ of the ইন্ডিয়া। Hindu law. অ্যাসাইনমেন্টে দিলাম, এটা প্রশ্ন বলেই দেয়া আছে। আমি এটার সাথে রিলেট করে বাংলাদেশের প্রেক্ষাপট আনবো। যে ডু ইউ থিঙ্ক দ্যাট it is necessary to reform the Hindu law of Bangladesh? If we agree, spell out the areas in which, or the areas though in which necessary reform should be brought in the Hindu law of Bangladesh. প্রশ্নটা থাকবে এরকম, এবং এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ইন্ডিয়ান পার্সপেক্টিভে যে পরিবর্তনগুলো আসছে এগুলো বাংলাদেশের সাথে যতটুকু খাপ খায় অতটুকু তোমরা ওইখান থেকে নিতে পারবা। কথা কি বোঝা গেছে? বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু খাপ খায় ওইখান থেকে নিতে পারবা। রিফর্ম অফ হিন্দু ল ইন ইন্ডিয়া। তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করবা কয় তারিখে জানো? স্যার স্যার, এখানে আপনি স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, তো দুই তিনটা স্কুল আছে মানে হিন্দু ল এর মধ্যে। তো আমাদের বাংলাদেশে আমরা যেটা দায়াভাগা যেটা সম্ভবত এইটাকে ফলো করে, তো আদার্স পার্টস অফ ইন্ডিয়ার যে তারা কিন্তু সবাই দায়াভাগার ফলোয়ার না। তো সেক্ষেত্রে আমরা কি হ্যাঁ। তাদের সেগুলো ফলো করার প্রয়োজন হবে? অর্থাৎ এই আমরা দায়াভাগাটাকে মনে হয় স্কুলটাকে যতটুকু সম্ভব হয়তো ফলো করার সুযোগ আছে। অর্থাৎ দায়াভাগা বাংলাদেশের মিতাক হিন্দু সারা তো আমাদের প্রশ্নতেই নাই। আমাদের প্রশ্নতে রিফর্ম দরকার কিনা, রিফর্ম। স্যার এখানে তো রিফর্ম, দায়ভার কিন্তু স্যার হিস্ট্রিতে বা ওদের যে সোর্সটা এটাতে আসে, কিন্তু আমাদের রিফর্মস গুলোতে তো দায়ভাগা বা অন্যান্য যে ইয়াগুলো আছে, সোর্স গুলো আছে, এগুলো আসে না। যে দায়ভাগা হলো কোথায় থেকে আসছে, ওদের কোন ফর্মে আসছে, এটা তো এটার পার্ট। এটা তো হলো একটা সনাতন ধর্ম, সনাতন প্র্যাকটিস। তো সনাতন প্র্যাকটিসে বিভিন্ন অঞ্চলে, যেমন আমাদের এই অঞ্চলটা বাংলা, কলকাতা, আসাম, এই অঞ্চলগুলো দায়াভাগা স্কুল ইয়া করে, ফলো করে। কথা বুঝে জি জি গেছে জি কি? জি 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 আমরা তো মূলত ইন্ডিয়ার ইয়াতে ছিলাম, সাবকন্টিনেন্টে ছিলাম, আর অন্যান্য জায়গায় মিতাক সারা স্কুল আছে, বিভিন্ন ধরনের জি। কাস্টম আছে, এগুলো তো অনেক ব্যাপক হিন্দু লোকে। কথা বুঝে আমি গেছে স্যার কিনা? আমার 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 বোঝার জায়গাটা স্যার আমি আমাদের মানে কথা হচ্ছে কি, যে ক্লাসিক্যাল ল, মিতাক সারা বলো, দায়াভাগা বলো, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল হিন্দু লয়ের অন্তর্ভুক্ত। ক্লাসিক্যাল মানে কি? সনাতন, প্রাচীন যে সিস্টেম। এখানে রিফর্ম প্রয়োজন আছে কিনা, এখানে কি দায়াভাগা কি মিতাক সারা, এটা আমার জন্য প্রযোজ্য না। যেমন ইন্ডিয়াতে যেই রিফর্মস গুলো আনা হয়েছে, এখানে দায়াভাগা মিতাক সারা কোনো এখানে ফ্যাক্ট না। এখানে তো এগুলো সব হিন্দুদের জন্য সমানভাবে প্রযোজ্য। কথা কি বোঝা গেছে? জি জি মোতাহার কি মূল পয়েন্টটা বুঝতে পারছো? জি 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 স্যার, থ্যাংক ইউ। এখানে কিন্তু বলা আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এটা হচ্ছে ইন্ডিয়ান হিন্দু ম্যারেজ অ্যাক্ট, টোটাল ইন্ডিয়াতে এটা অ্যাপ্লিকেবল। জি স্যার, না আমি এই প্রশ্নটা এই জন্যই করেছি, কারণ হলো যদি স্কুল ভিত্তিক আমাদের যদি সাজেশন না থাকে তাহলে তো আমরা ওভারঅল একটা সাজেশন নিতে পারি যে টোটাল ইন্ডিয়াতে বা
হিন্দু প্রধান দেশগুলোতে যে ধরনের একটা রিফরমেশন এসছে, সেটা আমাদের দেশের হিন্দুরা আরো কতটুকু রিফর্ম হতে পারে তাদের লটা তাদের জন্য, ওই Yes, পার্সপেক্টিভে আমার প্রশ্নটা করা স্যার। কারণ ইন্ডিয়া তো একটা বড় দেশ, ওদের দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু ওরা এই আইনগুলো করে ফেলছে। মেজরলি তারা রিপ্রেজেন্ট করে একটা লার্জ পার্ট অফ হিন্দু জনগোষ্ঠী, এই জন্য আমরা হিন্দু ইন্ডিয়াতে ফলো করি। জনগোষ্ঠী ওদের যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসে আসলে অনেক ঝামেলা টামেলা রাইজ করে। তো এই জন্য সবগুলাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কিন্তু এই আইনগুলো তৈরি করা হয়েছে। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এই যে মেজর রিফর্মস অফ হিন্দু ল মেড ইন ইন্ডিয়া, এটা একটু ভালো করে পড়বা। তো প্রশ্নটা একটু পেঁচিয়ে থাকবে, আমি বলে দিচ্ছি। পেঁচিয়ে থাকবে মানে কি, বই লিখে দিলাম আর কি, প্রশ্ন আউটে করে দিলাম। আমার কথা কি বোঝা গেছে এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, টপিক কয়টা হলো? কাস্টডি, রেজুলেশন, হলো 3টা চলতেছে এখন স্যার। 4টা হয়ে গেছে মিয়া। কাস্টডি, চারটা স্যার। প্রিন্সিপাল, তারপর রেজুলেশন অফ ম্যারেজ বললাম, তারপরে যে তোমার এই যে এই আর কি ডাইভোর্স। করাইলাম যেন, হ্যাঁ রিফর্মস 3টা হয়েছে, তো তিনটাই হয়েছে। তারপরে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872, বাংলাদেশ ইন্ডিয়ার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস। এটা আমি সহজ প্রশ্ন করবো এখান থেকে। এখানে তো প্রশ্নটা করবো যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তুমি কতটা করো, পছন্দ করো। এটা কি আসলে আমাদের কালচারের সাথে যায় কিনা? স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এর দরকার আছে কিনা? এই আইনটা কি সেকেলে হয়ে গেছে, এটা কোনো পরিবর্তন করা দরকার? এরকম প্রশ্ন করলে পারবা না, কারণ মাস্টার্সের প্রশ্ন একটু থট ওরিয়েন্টেড হলে ভালো। স্যার আমরা ধারণা মাস্টার্সের করতেছি কোশ্চেন, প্রশ্নটা কি এরকম হবে যে স্পেশাল ম্যারেজ এর কম্পারিজন বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। হ্যাঁ এটা ধারণা করো, বাট একটু লেস থাকতে পারে। লেস থাকতে পারে এই ধরনের যে এটা আসলে তুমি কতটুকু সাপোর্ট করো। বাংলাদেশের স্পেশাল ম্যারেজ একটা কোনো পরিবর্তন দরকার আছে কি? যে ফরম্যাটে আছে একটু থট ওরিয়েন্টেড কিছু না কিছু থাকবে। মাস্টার্সের প্রশ্ন এমনই হয়। মাস্টার্সের প্রশ্নে আমরা দেখি স্টুডেন্টদের ম্যাচুরিটি কতটুকু হয়েছে। কথা কি বোঝা গেছে? তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, তারপর ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স কে প্রিভেন্ট করার জন্য বাংলাদেশে কি কি আইন আছে? এটা গত ক্লাসে পড়াই দিয়েছিলাম। আমি ওই দিন, ওই যেদিন ক্লাসে ছিলাম, তোমাদেরকে বলছিলাম যে আমার লেখাগুলো আমি দিব, কিন্তু আমার মনে ছিল না, একটা কাজে ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমার একটু রেস্ট যাচ্ছে আমার ফ্যামিলিতে। মা অসুস্থ, মাকে নিয়ে একটু আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি। তো পরে মনে হয় আমি আমার শীটটা ছবি উঠে পাঠাইছি, মনে হয় সবাই পাইছো। এই লেখাগুলো মিলিয়ে দেখলে তোমরা বাংলা শীটের সাথে মিলে একটু তোমরা একটা নোট তৈরি করে ফেলতে পারো। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সে বাংলাদেশে কি কি আইন আছে, এই আইনগুলোর নাম একটু লিখবা। আর ডোমেস্টিক ভায়োলেন্সের 2010 এর এই যে প্রোটেকশন অর্ডার আর রেসিডেন্স অর্ডার, আর কি কি জানি বলছিলাম, দুইটাই তো নাকি? ও আর পুলিশের দায়িত্ব, রেসপন্সিবিলিটি অফ পুলিশ সেকশন 4। তারপরে হলো যে প্রোটেকশন অর্ডার সেকশন কত জানি বলছিলাম, প্রোটেকশন অর্ডারটা 14। সেকশন 14 আর হলো সেকশন আর 15। রেসিডেন্স অর্ডার 15 নাকি? রেসিডেন্স অর্ডার। আর ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞা, ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞা। সাজেশন পাইছো? মনের আশা পূর্ণ হয়েছে সবার? স্যার ডোমেস্টিক ভায়োলেন্স থেকে আপনার ডেফিনেশন, এখানে কি কি ল আছে ডোমেস্টিক ভায়োলেন্স কে প্রিভেন্ট করার জন্য, তারপরে পুলিশের রেসপন্সিবিলিটি, আর যেন বললেন স্যার? প্রোটেকশন অর্ডার আর রেসিডেন্স অর্ডার। প্রোটেকশন অর্ডার মানে সুরক্ষা আদেশ, নারী এবং শিশুদেরকে রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য কি কি বিধান আছে। সেকশন প্রোটেকশন 14 এ অর্ডার, দেখো আরেকটা কি প্রোটেকশন আরেকটা অর্ডার, কোন অর্ডার বললেন যেন? রেসিডেন্স অর্ডার বসবাস আদেশ, রেসিডেন্স অর্ডার, রেসিডেন্স অর্ডার বসবাস আদেশ। এটা সেকশন কতকে ফলো করছে স্যার?
15, আরে গত ক্লাসে বলছি ভুলে গেছো এখনই? 4, 14, 15 স্যার সেকশন। হ্যাঁ হ্যাঁ, 4, 14, 15। ওকে, আমি একটু আগাই তাহলে। আজকে আমরা পড়বো একটা গুরুত্বপূর্ণ টপিক, মেজর রিফর্মস অফ মুসলিম ল ইন দি মুসলিম ওয়ার্ল্ড। মেজর রিফর্মস, কিন্তু মনে করো না যে হিন্দু লতে রিফর্ম হয়েছে, মুসলিম লতে হয় নাই। অনেক অনেকে এটাও ভাবতে পারে মুসলিম লতে আবার কিসের পরিবর্তন, কোরআনে কোনো পরিবর্তন হয় নাকি, হাদিসে কোনো পরিবর্তন হয় নাকি। অনেকের মাথায় এই ধরনের কোশ্চেন না খেললে কিন্তু মাস্টার্সের ছাত্র হিসেবে নিজেকে নিজে ধিক্কার দিবা, যদি মাথায় এই ধরনের কোশ্চেন না খেলে। আমার কথা কি বোঝা গেছে? স্যার মুসলিম লতে আবার কি পরিবর্তন হয়, কোরআনে কোনো আসতে পারে, পরিবর্তন আসতে পারে? আমরা তো জানি কোরআন কি সর্বকালের সর্বসময় কি এটা আমাদের জন্য জীবন বিধান, এটা তো পরিবর্তন এখতিয়ার কারো নাই, আছে? স্যার শুধু তো কোরআন আমাদের জন্য, শুধু কোরআন নয় স্যার, আমাদের জন্য আরো বাকি যেগুলো আছে সেগুলোর জন্যই আমাদের রিফরমেশন প্রয়োজন। রিফরমেশন প্রয়োজন বলতে আসলে বাকি যেগুলো আছে সব তো কোরআনের ব্যাখ্যাই, তাই না? জি জি, বিশেষত ইজমা কিয়াস এটা রিফরমেশনেরই অংশ। এগুলো তো সব কোরআনের ব্যাখ্যা। এখন কথা হচ্ছে এটা আমরা কোরআনটাকে কতটুকু সঠিক ব্যাখ্যা করতে পারতেছি এটা দেখার বিষয়। সবাইকে আমরা কোরআন বুঝি? এখন আমরা এখানে ক্রিটিক্যালি অ্যানালাইজ করব এটাই, যে যে অ্যামেন্ডমেন্ট গুলো পৃথিবীর বিভিন্ন দেশে আসছে, বিশেষ করে তুরস্কতে আসছে। তুরস্ক যখন ওই যে কামাল আতাতুর্ক ক্ষমতায় ছিল, আমরা মনে হয় এটা জানো সম্ভবত, কামাল আতাতুর্ক এসে এই পরিবর্তন নিয়ে আসছিল, অনেক সেকুলার ল চালু করলো সে, ইউরোপীয় ইউনিয়নের সাথে হওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। সে ছিল একজন সেকুলার নেতা, কামাল আতাতুর্ক। তার আমলে ব্যাপক পরিবর্তন আসছে ফ্যামিলি লতে, মেয়েদের অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে কিনা? তো আতাতুর্কের ওই আইনটা নিয়ে তোমরা প্রশ্ন উঠাইতে পারো অনেক ধরনের। তারপর তিউনিসিয়ায় পরিবর্তন আসছে। তারপরে তোমার মরক্কোতে পরিবর্তন আসছে মুসলিম লতে। ইভেন বাংলাদেশের সাথে পরিবর্তন আছে নাকি, ওই যে আইয়ুব খানের আমলে যে পরিবর্তন গুলা ছিল, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স করা হইলো না। তারপরে তোমার এই আলজেরিয়াতে পরিবর্তন আছে, মিশরে পরিবর্তন আসছে। মোটামুটি এই রাষ্ট্রগুলোতে পরিবর্তন আসছে। তুরস্কের কথা তো বললামই, তুরস্কের কথা তো বললামই। তাহলে আলজেরিয়া, তিউনিসিয়া, তুরস্ক, মিশর, মরক্কো, ব্যাপক পরিবর্তন আসছে মুসলিম ওয়ার্ল্ডে। আমরা যতটুকু পারি আমরা একটু বলার চেষ্টা করব আর কি। আর এই শীটটা আমার একটা নোট করা আছে, এই নোটটাই তোমাদেরকে আমি ছবি উঠে পাঠাই দিব। বুঝতে পারছো? তাহলে মেজর রিফর্মস অফ মুসলিম ল ইন দি মুসলিম ওয়ার্ল্ড, তাহলে এখান থেকেও কি তোমাদের একটা প্রশ্ন থাকবে, মেজর রিফর্মস অফ মুসলিম ল ইন দি মুসলিম ওয়ার্ল্ড। আমি ছবি উঠে পাঠাই দেবো, এখানে আমার মতো করে আমি একটা প্রশ্ন করব। কথা বোঝা গেছে? তোমরা লিখতে পারবা। টপিকটা কি লিখছো? টপিক লেখা হয়েছে কিনা? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছে? টপিক লেখা হয়েছে কিনা এটা বলতে হবে। মেজর রিফর্মস অফ মুসলিম লস ইন দ্য ইসলামিক ইন দি ওয়ার্ল্ড। মুসলিম ওয়ার্ল্ড, ইন দি মুসলিম ওয়ার্ল্ড মানে মুসলিম বিশ্বে আর কি। মুসলিম বিশ্বে মুসলিম ল এর উপর কি কি সংস্কার আসছে আমরা এটা আলোচনা করতেছি। তাহলে একটু দ্রুত করতে হবে আজকে। আমিও আজকে ক্লাসের পরেই তোমাদেরকে শীট দিয়ে দিব, বেশ অনেক বড় একটা শীট। আমার কাছে একটা হার্ড কপিও ছিল, হার্ড কপিটা অবশ্য ফটোকপি করে নিতে হইতো আর কি, যেহেতু ক্যাম্পাসে নাই। ওইটাকেই আমি একটা নোট আকারে দাঁড় করাইছি, ওইটা আর তোমাদের পড়তে হবে না। ইউনিভার্সিটি খুললে যদি কারো ইন্টারেস্ট থাকে
তো তুরস্কের যে ফ্যামিলি লটা আছে এটা আমার কাছে করা আছে, ফটোকপি করা আছে, এটা কেউ চাইলে নিতে পারো যে তুরস্কতে কি ধরনের পরিবর্তন আসছিল। একজন সেকুলার নেতা, কারণ কামাল আতাতুর্ক তোমরা অনেকে নাম শুনছো মনে হয়, তো তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য তার করা একটা আইন, এটা তোমাদের পড়া উচিত। কথা বোঝা গেছে কিনা? এক এক লিডারের এক এক দৃষ্টিভঙ্গি, ইতিহাসে যাদের নাম আছে, তো তাদের লেখা বই, তাদের আমলে প্রণীত আইন, এগুলা পড়ে দেখবা, পড়লে দূরদর্শিতা বাড়বে এবং তাদের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারবা যে তারা কোন দর্শনে রাষ্ট্র পরিচালনা করেছে। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। Yes, sir. এগুলো এগুলো পড়লে কিন্তু দূরদর্শিতা বাড়ে, জ্ঞান বাড়ে। তাহলে রিফর্মস ইন তিউনিসিয়া, আমরা তিউনিসিয়া শুরু করলাম। তিউনিসিয়া যে দেশে আরব বসন্ত শুরু হয়েছে, মনে আছে? আরব স্যার, বসন্তের সূচনা কোন দেশ দিয়ে শুরু হয়েছে? টিউনিশিয়া। তিউনিসিয়া। আমার মনে হয় অধিকাংশ স্টুডেন্ট এটা জানে না, বা জানলেও ভুলে গেছে। মিশরের আগেই স্যার টিউনিশিয়ায় শুরু হয়েছিল। তিউনিসিয়া শুরু হয়েছে, তিউনিসিয়ার পরে মিশরে, তাই না? স্যার, হ্যাঁ। তাহলে ইন তিউনিসিয়া code of personal status, code of personal status, polygamy has been completely prohibited. polygamy কে একদম prohibited করা হয়েছে, punishable by imprisonment or fine or both. A wife who knowingly enters into a polygamous marriage is also liable to punishment. মহিলা পুরুষ উভয়ের জন্যই বহু বিবাহ পানিশেবল অফেন্স তিউনিসিয়াতে। তাহলে তিউনিসিয়াতে নাম্বার 1 পরিবর্তন বা রিফর্ম আসছে পলিগেমিতে। পলিগেমি নাম্বার 1 কি? পলিগেমি লেখা হয়েছে। প্রথম রিফর্মটা কি? পলিগেমি। নাম্বার 1 দাও, 1 নাম্বার পলিগেমি। তাহলে পুরুষের পলিগেমি পানিশেবল অফেন্স করা হয়েছে। ওদের যে কোড অফ পার্সোনাল লতে, ওদের ফ্যামিলি লতে, polygamy of husband and wife, both husband and wife is completely prohibited এবং এটা পানিশেবল অফেন্স। ইমপ্রিজনমেন্ট এবং ফাইন অথবা বোথ, দুই ধরনের পানিশমেন্টই আছে বা উভয় পানিশমেন্ট। আমার কথা কি বোঝা গেছে? আমি জি কিন্তু স্যার। একটু দৌড়াবো, তোমরা প্রয়োজনে ইংরেজি বাংলা মিক্স করে সংক্ষেপে লেখা ফেলো, আমি তো আমার শীটটাই দিয়ে দিব তোমাদেরকে। কথা কি বোঝা গেছে? আমি একটু দৌড়াই, হ্যাঁ। তারপরে ডিসলিউশন অফ ম্যারেজ, তোমরা পলিগেমি যে নিষেধ করলো এটা নিয়ে প্রশ্ন উঠাইতে পারতা। প্রশ্নটা কি যে ইসলামে তো হাজবেন্ডের পলিগেমি কোনো মানা নাই, বলা হয়েছে 4টা পর্যন্ত বিবাহ করা যায়, তাহলে এটা প্রহিবিট করলো কেন? এখন কি তারা কোরআনিক যে সিস্টেমটাকে এখানে করলো কিনা, এখানে তাদের কি এখতিয়ার আছে রাষ্ট্রের যে পলিগেমি প্রহিবিট করা যায়, মহিলাদের জন্য প্রহিবিট করা যায়? কারণ কোরআনে মহিলাদেরকে পারমিট করে নাই বহু বিবাহ। এই ব্যাপারে কেউ কিছু বলবা? পলিগেমি বহু বিবাহ মানে এটা একদম পানিশেবল অফেন্স। আমার কাছে মনে হচ্ছে এটা আরো বিচার বিশ্লেষণ করা উচিত ছিল, এখানে একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল, গাইডলাইন। বুঝতে পারছো? স্যার যে কোনো আইনের বাংলাদেশ বা মুসলিম যে সমস্ত রাষ্ট্রগুলো আছে এগুলোতে যতগুলো রিফরমেশন এসেছে এটা কোনো অভ্যন্তরীণ দাবির প্রেক্ষিতে এসেছে বলে কোনো নজির পাওয়া যায় না, বরং এটা কিছুটা সাজেস্টেড অথবা মানে ফরমাইশি ভাবে এগুলো আসে ইন্টারন্যাশনাল কনটেক্সটে। তখন আমাদের এই সমস্ত রাষ্ট্রগুলো এগুলো রিফর্ম করে, আবার যুগের প্রয়োজনে এগুলো থাকবে না, এগুলো আবার। না, এসব দেশে শরিয়া বোর্ড আছে, বুঝছো? যে নাইব খান যে আমাদের পরিবর্তন আছে, এই তো আলোচনা নিয়ে আসলা, আমি তোমাদেরকে একটু প্রভোগ করছি আলোচনায়। এই আলোচনা শুরু করলে আমার ক্লাস আজকে আর আগাবেই না। বুঝতে পারছো? তা 1 মিনিটে বলি। আইয়ুব খান যখন মুসলিম ফ্যামিলি ল পরিবর্তন আনে,
তখন সে একটা শরিয়া বোর্ড তৈরি করছিল। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। শরিয়া বোর্ডে দেশের বড় বড় মুফতি, বড় বড় আলেমরা ছিল ওই শরিয়া বোর্ডে। তো ওনারা এটাকে অনেক কিয়াস করে, অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করে ওনারাই সাজেস্ট করছে। তো একজন মার্শাল্লাহ রোলার যদি সাজেশন চায়, তো ওনারা তো আহ, এটা আলটিমেটলি দিবেই। কথা বোঝা গেছে কিনা? ওনাদের এই সাজেশনটাই তো পরবর্তী সমালোচনা আসলো, যে ওনারা যেই রিফরমেশনটা দিল যে ওনারা ওই যে আপনার সূরা দোহাতে এই যে এতিমের বিষয়ে বলা আছে না, বা কোরআনের বিভিন্ন আয়াতে, কোরআনের বিভিন্ন ওই তো আয়াত স্যার, ওই টেনে তো টুনে তোমরা এতিমের সম্পদ খেও না, হ্যাঁ, আমানতের খেয়ানত করো না, এই যে এতিমদের বিষয়টা টানা হয়েছে। এখানে কথা তো বুঝতে স্যার হবে ওই না? সাজেশনটা তো ওনারা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা যে সাজেশনটা দিয়েছেন এটা কিন্তু ঠিকঠাক হয় না, কোরআনের এগেনস্টে চলে এখন গেছে। কথা ওনারা যদি হয়েছে কোরআনের একটা আয়াত কি আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক? না। আল্লাহ তো কোরআনে স্পেসিফিক করে বলে দিচ্ছে যে ইনহেরিটেন্স কেমন হবে, ঠিক না? জি জি। তো সেই জায়গায় যদি গ্র্যান্ডসানরা বঞ্চিত হয়, তাহলে অন্য কোরআনের আয়াতে কিন্তু বলা আছে, হ্যাঁ, যে তোমরা কি করতে পারো, উইল দান করতে করতে পারো, পারে, তোমাদের সম্পত্তির উইল ওয়ান করতে থার্ড পারে, উইল দান করতে করতে পারো। পারে। দানের কথাও বলা আছে। তো এখন যদি তুমি মনেই করো তোমার গ্র্যান্ডসান বা গ্র্যান্ড চিলড্রেন যারা আছে তারা গরিব হয়ে যাবে, তারা অসহায় হয়ে যাবে, তুমি তাদেরকে তোমার ইচ্ছা মতো সম্পত্তি করে দাও, উইল করে দাও। তো এটাই এই সাজেশন আয়াত, করা হয়েছিল পরবর্তীতে। এই এই সাজেশনটা করা যেত, এটা মরক্কোতে করা হয়েছে, আমরা মরক্কোতে গেলে এটা দেখবো। মরক্কোর আইনে এটাই করা হয়েছে। ওরা ইসলামের সাথে জি। সাংঘর্ষিক অবস্থানে যায় নাই। তো যাক, যায়নি। মোটামুটি মনে হয় বুঝতে পারছো অল্প কথায়। জি 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 স্যার। কারণ কোরআনে কিন্তু অনেক অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ আছে। কারণ এই অল্টারনেটিভ গুলো করেই তো চেক এন্ড ব্যালেন্স করা হয়েছে। এমন কোনো বিষয় বাদ নাই যেগুলো কোরআন হাদিসে, কোরআনে বলা নাই। কিন্তু কোরআনটা তো বুঝতে হবে রে ভাই। কোরআনটা বুঝে তারপরে ওটার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আনতে হবে, খুঁজে খুঁজে আনতে হবে তাহলে না। তো তাহলে এগুলা, আমি আমি এগুলো স্যার করার জন্য যেটা, তো মুস্তাহিদ লাগবে। মুস্তাহিদ তো বুঝছো, যারা গবেষণা করে, গবেষক দরকার। স্যার এখন ওই এই ওই মানের আমাদের গবেষক লটা লাগবে। হওয়ার আগে মরক্কোর যে হুম, লটা করেছে সেটা কি আমাদের আগে ছিল না? এইটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। সম্ভবত আমাদের আগেরই হওয়ার আগের কথা। ছিল, কিন্তু আমাদের যারা শরিয়া আগের। বোর্ডে ছিলেন তারা কি মরক্কোর এই আইনটার কথা জানতেন না, বা তাদের মধ্যে কি ইসলামের সেই ন্যূনতম জ্ঞানটুকু ছিল না যে তারা চাইলে এই সাজেশনটা দিতে পারতেন? তারা যেটা দিয়েছেন সেটা ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক একটা পরামর্শ, সেটা এখনো তবে বহাল এটা আছে। নিয়ে একাডেমিক রিসার্চ হয় না, বা এটাকে সুপ্রিম কোর্টে কেউ চ্যালেঞ্জও করে নাই আজ পর্যন্ত, কেউ ইন্টারেস্ট দেখায়নি। এটা নিয়ে একাডেমিক রিসার্চ হওয়া দরকার। তো তোমরা যারা মাস্টার্স করো, তোমাদেরও এখতিয়ার আছে এখানে রিসার্চ করা এই বিষয়গুলো নিয়ে। একাডেমিক রিসার্চ হয় নাই, এটাকে সুপ্রিম কোর্টে কেউ চ্যালেঞ্জ করে নাই, ইভেন বাংলাদেশ আর পাকিস্তানও এটা কেউ চ্যালেঞ্জ করে নাই। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা তিউনিসিয়াতে দেখলাম পলিগেমির বিষয়টা। তো এখানে আমার অবজারভেশন হচ্ছে এই পলিগেমিতে একটা গাইডলাইন থাকা দরকার ছিল। কারণ পলিগেমি, যে আমাদের যে আয়াতটা আছে পবিত্র কোরআন সূরা নিসাতে না, সূরা নিসাতেই তো মাসনা সুলাসা রুবা যে কথাগুলো আছে, যে চাইলে একের অধিক বিবাহ করা যাবে, তবে যদি তুমি ইনসাফ করতে পারো। তার মানে কি, ইনসাফ কিন্তু এখানে বিশাল একটা ব্যাপার। যদি ইনসাফ করতে পারো, আর ইনসাফ না করতে পারলে কি, এটা দরকার নাই। কোরআনের আয়াতটা একটু ভালো করে দেখে নিবা, সূরা নিসাতেই এই আয়াতটা আছে। সূরা ইনসাফের নিসাতে মাপকাঠি, ইনসাফের মাপকাঠিটা কিন্তু স্পষ্ট গাইডলাইন দেওয়া নাই এখানে, না, এখানে ইনসাফের গাইডলাইনটা তো কোরআনে যেভাবে বলা আছে এটা তাফসীর করে দেখতে হবে। তো এখন গাইডলাইনটা তো রাষ্ট্রকে বা যারা মুস্তাহিদ তারা খুঁজে বের করবে। এখন পলিগেমি, এখন মনে করো যে ইসলামের ইসলামী বিবাহের একটা অন্যতম উদ্দেশ্য কি, বাচ্চা কাচ্চা উৎপাদন করা। কথা বোঝা গেছে কিনা? বা বংশধর বা মানব, কি মানব জীবনের ধারাবাহিকতা রক্ষা করা। এখন দেখা যাচ্ছে যে কোনো মহিলার বাচ্চা হচ্ছে না, বা এমনও হইতে পারে কোনো মহিলা এমন অসুস্থ, যে অসুস্থতার কারণে কি হচ্ছে, এখানে পুরুষ ডিপ্রাইভ হচ্ছে। তাহলে ওই সময় কি সে বহুবিবাহ করতে পারবে না? আর একটা বিবাহ তার করতে পারবে না বহুবিবাহের আরো সে? একটা কারণ আছে, সেটা হলো সামাজিক অনাচার প্রতিরোধ করার জন্য এবং অবৈধ শারীরিক সম্পর্ক প্রতিরোধ করার জন্য ইসলাম না, বৈধ এটা একাধিক এটা মানে এই পত্নী গ্রহণ গ্রাউন্ডটা করার এখানে অনুমতি আসবে না। দিয়েছে। এই গ্রাউন্ডটা আসবে না এখানে, এই গ্রাউন্ডটা আনলে সমস্যা আছে। এই গ্রাউন্ডটা আনলে সমস্যা আছে, কথা বুঝছো? কেন ইনসাফ হবে এখানে
তুমি একাধিক ওয়াইফের মধ্যে তুমি তাদেরকে সমানভাবে ট্রিট করতে পারবা কিনা, এটা ভাই কোনোভাবেই সম্ভব না। তুমি তাদেরকে সমানভাবে দেখতে হবে, সমান বাসস্থান দিতে হবে, সমান খাবার দিতে হবে, সমান মেনটেনেন্স দিতে হবে, কোর্স দিতে হবে, এবং তাদের তোমার কি বলে ফিজিক্যাল ডিমান্ডও সমানভাবে, এটা কোনোভাবে সম্ভব না। আমার কথা বোঝা গেছে কিনা? তবে এখানে কিছু একটা গাইডলাইন থাকতে পারে তিউনিসিয়ার আইনটাতে, যেটা যে কিছু কিছু সার্কামস্টেন্স হইতে পারে এরকম। এখন মনে করো যে ওয়াইফের এমন একটা রোগ হয়েছে, যে রোগ হলে তার সাথে হাজবেন্ড কি করতে পারবে না, মেলামেশা করতে পারবে না। অথবা মনে করো যে বাচ্চা হচ্ছে না, এখন তার নিঃসন্তান থেকে যাবে আজীবন, নিঃসন্তান দম্পতি, তাদের বাচ্চা কাচ্চা লাগবে না। কথা বুঝতে পারছো? বা এরকম আদার অনেক গ্রাউন্ড থাকতে পারে, এরকম একটা গাইডলাইন যে এই সিচুয়েশনে কি করা যায়, চাইলে বহু বিবাহ করা যেতে পারে। আচ্ছা, আমরা 2 নাম্বার গ্রাউন্ডে চলে যাই, রিজলিউশন অফ ম্যারেজ। তিউনিসিয়াতে রিজলিউশন অফ ম্যারেজে এই ডিভোর্স কোর্টের নির্দেশ ছাড়া ডিভোর্স প্রহিবিট করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কোর্টের আদেশ ছাড়া ডিভোর্স দেওয়া যাবে না। ডিভোর্স মাস্ট বি অ্যাকসেপ্টেড থ্রু কোর্ট। কথা কি বোঝা গেছে কিনা? এবং ইউনিল্যাটারাল ডিভোর্স বাই হাজবেন্ড, হাজবেন্ড যে একপাক্ষিক ডিভোর্স দিতে পারে, যারা শরিয়াতে বলা আছে, ওইটাকেও প্রহিবিট করা হয়েছে, ওইটাকেও নিষেধ করা হয়েছে। তারপর রিকনসিলিয়েশন অ্যাটেম্পট ইজ ম্যান্ডেটরি। রিকনসিলিয়েশন তার মানে ডিভোর্স করার সময় যে আপোষ মীমাংসা করা হয়, এই আপোষ মীমাংসা মানে এডিআর এর মাধ্যমে যেটা মীমাংসা করা হয়, এই রিকনসিলিয়েশনটাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারপরে আন্ডার আর্টিকেল 31 অফ দ্য পার্সোনাল স্ট্যাটাস কোড, টিউনিশিয়ার যে পার্সোনাল ল এর নাম হচ্ছে পার্সোনাল স্ট্যাটাস কোড। পার্সোনাল স্ট্যাটাস কোড ওদের ওদের আইনের নাম এটা। টিউনিশিয়া যে আইন বানাইছে, আইনটার নাম দি পার্সোনাল স্ট্যাটাস কোড, লিখে রাখো। আর্টিকেল 31 এ বলা হয়েছে ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট মুবারাত ইজ রিকগনাইজড। ওইখানে শুধু মুবারাটা রিকগনাইজ। মুবারা বলতে কি হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে, দুইজনেই কি একমত হয়ে, এটাকে বলে মুবারা। ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট or mubarak is recognized. স্যার স্যার তাহলে স্যার আপনি তো হ্যাঁ। শীট দিবেন, শীটে এগুলো সব পাবো না, মানে সব লিখতে হ্যাঁ, পারছি না তারা পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে। একটু তাহলে একটু করে এটা লিখে রাখি, আর শীটে সংক্ষেপে তো সব লিখে রাখো। পাবোই। তার মানে হচ্ছে জি। ডিভোর্সটা প্রহিবিট করা হয়েছে। ডিভোর্স ওটা করতে হলে কি করতে হবে, কোর্টে মামলা করতে হবে, এবং কোর্ট রিকনসিলিয়েশন অ্যাটেম্পট নিবে। রিকনসিলিয়েশন মানে কি, আপোষ মীমাংসা করে দিবে কোর্ট। কোর্ট যদি আপোষ মীমাংসা করতে ব্যর্থ হয় তখন ডিভোর্স ইজ পসিবল। কারণ ডিভোর্স দিতে হলে কি করতে হবে, কোর্টে যাওয়া লাগবে। এখানে ইউনিল্যাটারাল ডিভোর্স একেবারে প্রহিবিটেড। এবং কাস্টডি অফ চিলড্রেন, পরবর্তী যে গ্রাউন্ড কাস্টডি অফ চিলড্রেন, আমার একটু দ্রুত বলতে হবে। ইউনিশিয়াতে 3 নাম্বার পরিবর্তন কাস্টডি অফ চিলড্রেন, জয়েন্ট অথরিটি অফ দি প্যারেন্টস ওভার দ্য চিলড্রেন ডিউরিং দি continuance of marriage. Both parents have equal rights of custody and guardianship. In the case of divorce or separation, the court decides custody based on best interest principles of the child. If the custody is given mothers by the court, she exercises the authority of guardianship relating to a child's travel, education, and financial affairs. তার মানে হচ্ছে সেখানে ইকুয়াল রাইটস, নারী পুরুষের
সমান অধিকার নিশ্চিত করার জন্যই মূলত এগুলো করা হয়েছে। একটু কি এগুলো কাস্টডির লিখে দেবো ক্ষেত্রে না কেমনে? কাস্টডির ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ দুইজনকে সমান দেয়া হয়েছে এখানে। কথা বোঝা গেছে কিনা? সমান অধিকার দেয়া হয়েছে। আর ডিভোর্স হয়ে গেলে ওই যে আমাদের যে বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল যেটা, ওদের এখানে এটা আইনি একটা স্ট্যাটাস পেয়েছে, বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল। যদি বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অনুযায়ী মা যদি দায়িত্ব পেয়ে যায় সন্তানের লালন পালনের, তাকে গার্ডিয়ানশিপ সহ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে মা কি করবে? তার শিক্ষা এবং তার অর্থনৈতিক এবং এই সন্তানের যাবতীয় দায় দায়িত্ব মাকে বহন করতে হয়। কথা বোঝা গেছে কিনা? তারপর সাকসেশন লতেও ইয়া করা হয়েছে, পরিবর্তন আনা হয়েছে। সাকসেশন, Tunisian Code of Personal Status introduces obligatory bequest in favor of orphan grandchildren. তাহলে এখানে obligatory bequest, এখানে আবার তারা কোরআনিক লটাকে ভায়োলেশন করে নাই। ওই যে তারা কি করে নাই, বাংলাদেশ কি বলে পাকিস্তানের জাহিদ খানের আইনের মতো সরাসরি কি করে নাই, ওই যে গ্র্যান্ডসনকে তার বাবা মায়ের সম্পত্তি দিয়ে দেওয়া হয় নাই। এখানে উইলের কথা বলা হয়েছে, উইলের বিষয়টা 1/3, যে কোরআনে যেটা বলা আছে 1/3, ও 1/3 অফ দি প্রপার্টি ম্যান্ডেটরি উইল করতে হবে। ম্যান্ডেটরি মানে দাদা তার সম্পত্তি তার নাতিকে, যদি তার গ্র্যান্ডচাইল্ড থাকে, তার ছেলে মারা যায় বা মেয়ে মারা যায়, তাহলে সম্পত্তি কি করে দেবে? ম্যান্ডেটরিলি, একদম বাধ্যতামূলক ভাবে কি করতে হবে? 1/3 বিকুয়েস্ট করতে হবে বা উইল করে দিতে হবে। তাহলে তিউনিসিয়াটা আমরা বুঝলাম। এবার মরক্কোতে চলে আসে, রিফর্মস ইন মরক্কো। আমরা মরক্কো নিয়ে একটু আলোচনা করি, আমি একটু দ্রুত বলবো। মরক্কোতে ম্যারিজ নিয়ে পরিবর্তন আসছে। মরক্কোতে 2003 সালে আইন করা হয়, মরক্কো কোড অফ পার্সোনাল স্ট্যাটাস। আর্টিকেল 19 ensures equal capacity given to men and women to marry when they are of sound mind and above the age of 18 years. 18 বছর বেশি হলে ছেলে মেয়ে উভয়ের বয়স একই। বাংলাদেশের মতো বা উপমহাদেশের মতো কিনা 21 এবং 18 করা হয় না, উভয়ের বয়সে 18 দেওয়া হয়েছে। 18 হলে ছেলেও বিয়ে করতে পারবে, মেয়েও বিয়ে করতে পারবে। কথা বোঝা গেছে কিনা? তাহলে ম্যারেজ সংক্রান্ত কন্ডিশনটা পরিবর্তন করা হয়েছে। 18 বছর বয়স হইলে কি করতে পারবে? ছেলে এবং মেয়ে উভয়েই বিয়ে করতে পারবে। এখানে সমান অধিকার দেওয়া হয়েছে। তারপরে মরক্কোতে পরিবর্তন আসছে পলিগেমি নিয়ে। পলিগেমি ইজ প্রহিবিটেড, এটা তিউনিসিয়ার মতো, where there is risk of inequality, that the wife has a right to insert a provision in the contract of marriage restricting polygamy of the husband. আর্টিকেল 40 তে বলা আছে তাদের আইনের পলিগেমি প্রহিবিট করা হয়েছে। এখানে একটু ব্যালেন্স করা হয়েছে এই আইনটাতে। মরক্কোর আইনটা তিউনিসিয়ার চেয়ে একটু ভালো। তারা এখানে কন্ডিশন বা গাইডলাইন দিয়ে দিয়েছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম তিউনিসিয়াতে। কথা বোঝা গেছে কিনা? যেখানে এই পলিগেমিতে যদি ওয়াইফ তার হাজবেন্ডকে বিবাহের সময় কোনো রেস্ট্রিকশন দিয়ে রাখে, সে রেস্ট্রিকশন মান্য করতে হবে। যদি বিবাহ করার সময় ওয়াইফ, যেমন আমাদের ওই ইয়ার মতো কাবিননামার 18 নম্বর কলামের মতো একটা জায়গা আছে, সেখানে যদি মরক্কোতে ওয়াইফ কোনো কন্ডিশন দিয়ে দেয় হাজবেন্ডকে যে দ্বিতীয় বিবাহ করা যাবে না, তাহলে সেটা মানতে হবে। সেটা একটা ম্যান্ডেটরি একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কথা বোঝা গেছে কিনা? এই জন্য এখানে বলা আছে পলিগেমি ইজ প্রহিবিটেড হোয়ার দেয়ার ইজ রিস্ক অফ ইনইকুয়ালিটি। যদি অসমতার ব্যাপার থাকে তাহলে পলিগেমি ইজ প্রহিবিটেড। অসমতা তো ওই তো বলা আছে, তার কোরআনের বিষয়টা এখানে বলে দিচ্ছে আর কি। যদি সমতা মেনটেন করতে না পারে তাহলে কি করতে হবে? তাদেরকে সংযত থাকা লাগবে, তাহলে দ্বিতীয় বিবাহ করা যাবে না। তারপরে কি, the wife has a right to insert a provision in the contract of marriage. ম্যারেজ যে করা হয়, ম্যারেজের কন্ট্রাক্টে যদি তারা প্রভিশন দিয়ে দেয় রেস্ট্রিকশন পলিগেমি অফ দি হাজবেন্ড, তাহলে সেটা কি মানতে হবে। এটা আর্টিকেল 40 তে বলা আছে তাদের আইনের। এখন তোমরা প্রশ্ন করতে পারো, যদি হাজবেন্ড যদি ওয়াইফ
কোনো রেস্ট্রিকশন না দেয়, ম্যারেজ কন্ট্রাক্ট অফ ম্যারেজে কোনো ধরনের শর্ত না দেয় পলিগেমি সংক্রান্ত বিষয়ে, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে এখানে বলা হয়েছে আইনে, তাহলে হাজবেন্ড বিয়ে করার সময় অবশ্যই প্রথম ওয়াইফকে বলতে হবে যে সে দ্বিতীয় ওয়াইফ নিতে চায়। কথা বোঝা গেছে? এবং দ্বিতীয় ওয়াইফ যদি অনুমতি না দেয় প্রথম ওয়াইফ, তাহলে সে করতে পারবে না। ঠিক আছে? আর যদি করে, তাহলে প্রথম ওয়াইফ কি করবে? তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে পারবে। কথা বোঝা গেছে কিনা? শুনতে পাচ্ছ? কি পাঁচটা ডিপার্টমেন্টে তাহলে polygamy has been made conditional in Morocco. Polygamy has been made conditional in Morocco. It requires not only the permission of the first wife but also authorization from the court. The husband must petition under Article 42. তার মানে হচ্ছে হাজবেন্ডকে এখানে এমন ভাবে বেঁধে ফেলা হয়েছে শর্তের বেড়াজালে। কথা বুঝছেন কিনা? এইটা মোটামুটি কোরআনিক বিধানের সাথে যায়। কথা বোঝা গেছে কিনা? যেটা শর্তের আওতায় নিয়ে আসছে। কারণ কোরআনের ওই আয়াতটা পড়লে কিন্তু আপনি এই শর্তগুলোই পাবেন। আমার কাছে মনে হচ্ছে এটা জাস্টিফাইড। বলা হয়েছে ওয়াইফের কি লাগবে? সম্মতি লাগবে, ওয়াইফের থেকে অনুমতি লাগবে, পাশাপাশি কি করতে হবে? হাজবেন্ড দ্বিতীয় ওয়াইফ নিতে গেলে কোর্টে একটা পিটিশন দায়ের করতে হবে, এবং কোর্ট এখানে যদি অথরাইজেশন দেয় তখনই সে বিয়ে করতে পারবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে দুই জায়গা থেকে অনুমতি নিতে হবে। মরক্কোতে কোন মুসলিম হাজবেন্ড যদি দ্বিতীয় বিবাহ করতে যায়, নাম্বার 1 হচ্ছে প্রথম ওয়াইফের অনুমতি নিতে হবে। দ্বিতীয়ত কি কোর্টেও কি করতে হবে? তাকে আর্টিকেল 42, তাদের আইনের আর্টিকেল 42 এর আন্ডারে কোর্টে একটা পিটিশন দায়ের করতে হবে, এবং কোর্ট যদি অথরিটি দেয় তখন সে কি করতে পারবে? দ্বিতীয় বিবাহ করতে পারবে। কথা কি ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন তো? জি স্যার, বোঝা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে স্যার। তাহলে মরক্কোর এই ইয়াটাও খারাপ হয় নাই, বেশ ভালো হয়েছে, খারাপ হয় নাই। তারপর ডিসলিউশন অফ ম্যারেজ, মরক্কোতে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে রিফর্ম নিয়ে আসা হয়েছে। আর্টিকেল 71 এ বলা হয়েছে যে ম্যারেজ ইজ ডিসলভড বাই ডেথ, অ্যানালমেন্ট, ডিভোর্স, খোলা। মৃত্যু হওয়ার মাধ্যমে সেপারেশন হইতে পারে,
অ্যানালমেন্টের মাধ্যমে হতে পারে। অ্যানালমেন্ট মানে কি, মানে কোনো বিবাহ বাতিল হয়ে যেতে পারে, ডিভোর্স থাকতে পারে, খোলা থাকতে পারে, খোলা তালাক, ডিভোর্স এগুলো পারমিটেড। তারপর হচ্ছে ইন দি কেস it must be expressed by directly spoken words and in writing generally. ডিভোর্স দিতে গেলে অবশ্যই স্পোকেন ওয়ার্ডস, মুখে বলতে হবে এবং লিখিত দিতে হবে, এটা আর্টিকেল 73 তে বলা আছে। তারপর রাইট টু ডিভোর্স হ্যাজ বিন গিভেন টু বোথ হাজব্যান্ড এন্ড ওয়াইফ এন্ড হ্যাজ টু বি এক্সারসাইজড বাই জুডিশিয়াল সুপারভিশন। এখানেও জুডিশিয়াল সুপারভিশন লাগবে, জুডিশিয়ারি ছাড়া, কোর্টের আদেশ ছাড়া কোনো ডিভোর্স হবে না। এবং ডিভোর্সের ক্ষেত্রে ওয়াইফ হাজবেন্ড উভয়ের ইকুয়াল রাইট দেওয়া হয়েছে, ইকুয়াল রাইটস। কথা বোঝা গেছে কিনা? ইকুয়াল রাইটস দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর সাকসেশন, সাকসেশনটা মূলত ওই যে অব্লিগেটরি বিকুয়েস্ট, যেটা 1/3 যে উইল করার বিধানটা ওরাও রাখছে, এটা কোরআনিক আইনের সাথে যায়। বোঝা গেছে কিনা? সাকসেশনের ক্ষেত্রে 1/3 অফ প্রপার্টি এই গ্র্যান্ডফাদার তার গ্র্যান্ড চিলড্রেন থেকে ইয়া করে দিবে, উইল করে দিবে। আচ্ছা, আমরা মরক্কোর বিষয়টা গেল, আমরা আলজেরিয়াতে যাই এবার। আলজেরিয়া, সবাইকে শুনতে পাচ্ছ? জি স্যার। আলজেরিয়াতে কি পরিবর্তন? আলজেরিয়াতে ডিভোর্স নিয়ে পরিবর্তন আসছে, পলিগেমি নিয়ে পরিবর্তন আসছে, সাকসেশন নিয়ে আসছে, 3টা এরিয়াতে পরিবর্তন আসছে আলজেরিয়াতে। তিনটা এরিয়াতে পরিবর্তন আসছে আলজেরিয়াতে। ডিভোর্স, দি ফ্যামিলি কোড 1994, আলজেরিয়ার আইনটা হচ্ছে 1994 সাল। দি ফ্যামিলি কোড 1994 অ্যাপ্লাইজ ইন পার্সোনাল ম্যাটার্স ইন আলজেরিয়া। এখানে তালাক ইজ নট রিকগনাইজড ইন আলজেরিয়া। ডিভোর্স ক্যান অনলি বি গিভেন বাই কোর্ট। ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট ইজ রিকগনাইজড। তাহলে কোর্টের মাধ্যমে ডিভোর্স দেওয়া যাবে, আর মিউচুয়াল কনসেন্ট মানে মোবারা, সেখানে মোবারা আর জুডিশিয়াল ইন্টারভেনশন, এই দুইটা বিষয় অ্যালাউ ডিভোর্সের ক্ষেত্রে। কেউ কারো ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কি করতে পারবে না, ডিভোর্স দিতে পারবে না। তারপর পলিগেমিতে পরিবর্তন আসছে। উইথ রিগার্ড টু পলিগেমি, দি কোর্ট মে পারমিট আ ম্যান to take second wife only if he can prove clear and genuine need and he can treat all the wives equally. খুবই সুন্দর প্রভিশন দিচ্ছে এখানে, খুবই সুন্দর। এটা একেবারে পুরাই কোরআনের সাথে মিলে যায়। কথা বোঝা গেছে কিনা? বলছে কি, বাবা তুমি বিয়ে করতে পারবা। আলজেরিয়ার পুরুষদেরকে বলা হয়েছে আইন করে যে তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবা, তবে কথা হলো কি ভাই, তুমি প্রমাণ করে দেখাও যে তোমার দ্বিতীয় বিবাহ দরকার, তুমি প্রমাণ করে দেখাও তোমার যে জেনুইন নিড, একদম অরিজিনালি তোমার নিড, তোমার প্রয়োজন, এবং তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে তুমি সকল বউকে সমানভাবে কি করতে পারবা, সন্তুষ্ট করতে পারবা, ইন অল অ্যাসপেক্ট, ইন অল অ্যাসপেক্ট। আমার কথা কি বোঝা গেছে? সবাইকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে পলিগেমির এই বিধানটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, আলজেরিয়াটা খুবই সুন্দর হয়েছে। উইথ রিগার্ড টু পলিগেমি দি কোর্ট মে পারমিট আ ম্যান, তবে এখানে কোর্টে যাওয়া লাগবে, কোর্ট পারমিট করবে একজন পুরুষকে সেকেন্ড ওয়াইফ নিতে যদি সে প্রমাণ করতে পারে ক্লিয়ারলি, একদম ক্লিয়ার এবং জেনুইনলি তার নিড, ক্যান ট্রিট অল দি ওয়াইফস ইকুয়ালি, এটা তাকে প্রমাণ করতে হবে যে সে সকল ওয়াইফকে কি করতে পারবে, সমানভাবে সম্মান করতে পারবে, রেসপেক্ট করতে পারবে, হ্যাঁ তাদের ভরণ পোষণ দিতে পারবে, তাদের ফিজিক্যাল ডিমান্ড ফুলফিল করতে পারবে, সমতা বিধান করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে সবার মধ্যে, এই গ্যারান্টি দিতে হবে তাকে, এবং তাকে প্রমাণ করে দেখাইতে হবে। ইন আলজেরিয়া দি হেড অফ ফ্যামিলি ইজ হাজব্যান্ড এন্ড ওয়াইফ এবং ওয়াইফ এখানে ওবিডিয়েন্স দেখাইতে হয় হাজবেন্ডের প্রতি। বোঝা গেছে কিনা? তো যেখানে যাই হোক, পলিগেমিতে এই আলজেরিয়াতে একজন পুরুষ তখনই করতে পারবে যখন সে প্রমাণ করতে পারবে। সাকসেশনে এখানে যে পরিবর্তন আছে, obligatory bequest to orphaned grandchildren by predeceased son. Algeria also extends the doctrine of wrath to enhance the share of the spouses. আলজেরিয়াতে সাকসেশনে দুইটা পরিবর্তন আছে। একটা হলো কি, ওই গ্র্যান্ড চিলড্রেন যদি থাকে, তার মানে প্রিডিসেস সানদের যে ছেলে মেয়ে থাকবে,
তাদেরকে 1/3 বিকুয়েস্ট করে দিবে, 1/3। এখানে কি করবে না, সরাসরি ইনহেরিটেন্সে কোনো যেমন আমাদের যে শরিয়াতে রদ কিন্তু হাজব্যান্ড রদের সম্পত্তি পায় না, কথা বোঝা গেছে কিনা? তো এই রদের ব্যাপারে হাজব্যান্ড এবং ওয়াইফকে ওয়াইফের শেয়ার যেন একটু বাড়ে, ইনহ্যান্স হয়, সেই ব্যবস্থা করা হয়েছে সাকসেশনে। আমরা আবার চলে যাই মিশরে, চলে যাই ইজিপ্ট। দুই সালে ইজিপ্টে ফ্যামিলি ল বানানো হয়। ইজিপ্টিয়ান পার্লামেন্ট পাস দ্য পার্সোনাল ল স্ট্যাটাস ইন 2000 সাল। সেখানে কিছু পরিবর্তন আনা হয়। ইজিপ্টে মূলত যে লিগ্যাল সিস্টেমটা, এটা কিন্তু ওই যে কি বলে তোমার সিভিল ল সিস্টেম, ওই যে ফ্রান্স সিভিল সিস্টেম, ফ্রান্স মানে ফ্রান্সে কিন্তু সিভিল সিস্টেম, কথা বোঝা গেছে কিনা? যেমন আমরা বাংলাদেশে কিন্তু কমন ল সিস্টেম, তোমরা তো এটা জানো তাই না? বাংলাদেশে কমন ল সিস্টেম, ইজিপ্টে কিন্তু ওই যে ফ্রান্স লিগ্যাল সিস্টেমটা তারা ফলো করে। এবং 2000 সালে তারা ফ্যামিলি ল বানাইছে। সেখানে যে পরিবর্তনগুলো আছে, ডিসলিউশন অফ ম্যারেজ নিয়ে পরিবর্তন আসছে, তারপরে ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট, তারপরে মেনটেনেন্স নিয়ে পরিবর্তন আসছে, পোস্ট ডিভোর্স মেনটেনেন্স নিয়ে পরিবর্তন আসছে, কাস্টডি নিয়ে পরিবর্তন আসছে, ইনহেরিটেন্স নিয়ে আসছে। মোটামুটি ব্যাপক পরিবর্তন আছে ইজিপ্টে। তাহলে ইজিপ্টের যে বিষয় ডিসলিউশন নিয়ে, যে গ্রাউন্ডস ফর ওয়াইফ টু সিক ডিভোর্স হ্যাজ বিন widened. The wife can apply for divorce in absence of husband for years, imprisonment for 3 years. এটা হলো আমাদের ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ একটা যে গ্রাউন্ড গুলা মোটামুটি ওইটার মতোই, কথা বোঝা গেছে কিনা? ডিসলিউশন অফ ম্যারেজ নিয়ে পরিবর্তন আসছে। 2 নম্বর হলো মিউচুয়াল কনসেন্ট, মোবারা, সেখানে অ্যাপ্লিকেবল মোবারা, মিউচুয়াল কনসেন্টে হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স দিতে পারবে। তারপর মেইনটেনেন্স নিয়ে পরিবর্তন আসছে, বলছে যে ডিউরিং দি সাবসিস্টেন্স অফ ম্যারেজ হাজবেন্ড মাস্ট মেইনটেইন দ্য ওয়াইফ। A court order for maintenance will be executed on his property if he refuses to comply. মেইনটেনেন্স নিয়ে খুবই কড়াকড়ি আইন করছে এরা। কড়াকড়ি কি, যে হাজবেন্ড যদি মেইনটেনেন্স না দেয় ওয়াইফকে, তাহলে ওয়াইফ কোর্টে মামলা করতে পারবে এবং কোর্ট সরাসরি হাজবেন্ডের প্রপার্টি থেকে তার ওয়াইফকে একদম সম্পত্তি দিয়ে দিবে। মেইনটেনেন্সের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা হাজবেন্ডের সম্পত্তি থেকে সরাসরি কোর্ট দিয়ে দিতে পারবে। তাহলে মেইনটেনেন্স একদম নগদ। মেইনটেনেন্স নিয়ে কোনো ঝামেলা করলে ইজিপ্টে সরাসরি মামলা। তারপর পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স নিয়ে পরিবর্তন আসছে। সেখানে মধ্যে ওয়াইফ ইজ এন্টাইটেল টু মেইনটেনেন্স ডিউরিং দি ইদ্দাত পিরিয়ড এন্ড ফর ইয়ার আফটার দি ডিভোর্স and mota or compensation for 2 years and she is divorced for not her fault. বলা হয়েছে কি, ওয়াইফের যদি তার দোষ ছাড়াই তাকে ডিভোর্স দেওয়া হয়, ওয়াইফের কোনো দোষ নাই, দোষ ছাড়াই তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, তাহলে সে ইদ্দাত পিরিয়ড পর্যন্ত সে তার মেইনটেনেন্স পাবে এবং পরবর্তী 2 বছরের জন্য তাকে কি করতে হবে, আরো 2 বছর তাকে মেইনটেনেন্স দিতে হবে। ডিভোর্সের পরে শর্ত হলো কি, ওয়াইফের কোনো ফল্ট ছিল না, ফল্ট না থাকা সত্ত্বেও তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। যদি এরকম সিচুয়েশন হয়, ইদ্দাত পিরিয়ডের পরে আরো 2 বছর তাকে কি করতে হবে, মেইনটেনেন্স দিবে তার হাজবেন্ড। কথা বোঝা গেছে? তারপর কাস্টডি নিয়ে কিছু পরিবর্তন আসছে। সবাইকে মনোযোগ দিয়ে কথা শুনতেছো?
জি স্যার, শুনতেছি স্যার। ওকে, কাস্টডিতে পরিবর্তন আছে, বলছে 2005 সালের পরে mother is entitled to custody of both son and daughter within 15 years of age. 15 বছর পর্যন্ত মা তার ছেলে মেয়ে উভয়ের কিভাবে কাস্টডি পাবে, যেটা শরিয়াতে আছে কি ছেলে হলে 7 বছর, মেয়ে হলে আনটিল হার পিউবার্টি, বাট ওইখানে এটা 15 বছর করা হয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্য। The judge can extend the period on the basis of welfare doctrine in favor of child. 15 বছর পরে কোর্ট চাইলে এটাকে আরো বাড়াইতে পারবে। ওই যে বেস্ট ইন্টারেস্ট যে ডক্ট্রিনটা আছে, ওয়েলফেয়ার ডক্ট্রিনটাকে মাথায় নিয়ে কোর্ট কি করবে, এটাকে আরো এক্সটেন্ড করতে পারবে, চাইলে 15 বছরের বেশিও করতে পারবে। বুঝা গেছে কিনা? ইনহেরিটেন্স নিয়ে যেই বিধান আনা হয়েছে, ইনহেরিটেন্সে বলা হয়েছে কি অব্লিগেটরি বিকুয়েস্ট, অব্লিগেটরি বিকুয়েস্টের কথা বলা আছে। তারপরে আমাদের পরবর্তী হলো রিফর্মস ইন তার্কি। তার্কিতে মারাত্মক পরিবর্তন আছে। তার্কিতে মনে হয় যে দুনিয়ার সব পরিবর্তন নিয়ে আসছে। কামাল আতাতুর্ক তো একজন সেকুলার নেতা ছিলেন, তো উনি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করতেন। তো উনি এমন এমন পরিবর্তন আনছে, তার্কিশ ফ্যামিলি ল পড়লে তোমাকে তো মনে হবে যে পুরা একদম ইউরোপিয়ান কান্ট্রি, একদম পুরা ইউরোপিয়ান কান্ট্রি। আমার হলো ওরা ইউরোপের সাথে ইয়া হওয়ার জন্যই মূলত এই আইনটা করা আছে। তবে তুর্কিতে এখনো এই আইনটা বহাল আছে। রেসেপ তাইপ এরদোয়ান তো মুসলিম নেতা, তাই না? স্যার ওই তো আইনটা টার্কিশ তো স্যার টার্কিশ এমনি তো টার্কিশের অর্ধেক ইউরোপ আর অর্ধেক হচ্ছে মিডল ইস্ট, এই জন্য ওরা ইউরোপের কিছু ইয়ে করে ওরা কালচার ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা, আর এখনো এমনি পর্যন্ত ট্রাই করতেছে। জি অর্ধেকটা স্যার ওদের ওদের হচ্ছে মুসলিমদের তো অর্ধেকটা মডারেটেড ইউরোপের মুসলিম বলা হয়, মধ্যে। হুম হুম, মোস্ট মডারেটেড মুসলিম ওরা, মানে ওদের মুসলিমদের। এক্স্যাক্টলি, ওদের ফ্যামিলি ল পড়লে বুঝতে পারবা। এখানে জি স্যার। কোরআনের কোনো কিছুই ওরা মেনটেন করে না। এখানে পলিগেমিতে বলা হয়েছে polygamy is forbidden in Turkey. Under the civil code, a person who wants to obtain authorization for remarriage must prove that his or her previous marriage has terminated. তাকে প্রমাণ করতে হবে তার আগের ম্যারেজ অবসান হয়েছে, তার মানে তার ডিভোর্স হয়েছে বা হাজবেন্ড ওয়াইফ একসাথে নাই। এটা প্রমাণ করতে পারলে তখন সে বিবাহ করতে পারবে, এর আগে না। এটা আর্টিকেল 130 তে পলিগেমি নিয়ে কথা বলা আছে। তারপর the marriage will be considered null and void if one of the spouses is already married. যদি তারা মেরিড থাকার পরেও বিবাহ করে, তাহলে এই বিবাহটা একদম নাল এন্ড ভয়েড, মানে ভয়েড এ ইনিশিউ যেটাকে বলা হয়, মানে ধরে নেওয়া হবে কোনো বিবাহই করে নাই। একদম আইন করে বলে দেওয়া আছে, আর্টিকেল 145 অফ দি সিভিল কোড অফ টার্কি। তারপর বিবাহের জন্য মিনিমাম এজ ইয়া করে নির্ধারণ করেছে, এটি 18 বছর। ছেলে এবং মেয়ে উভয়ের 18 বছর বয়স লাগবে, 18 বছরের নিচে কেউ বিবাহ করতে পারবে না। তারপরে হচ্ছে উইমেন ইন দি ফ্যামিলি, দি লিগ্যাল ফ্রেমওয়ার্ক। মহিলাদের ভূমিকা ফ্যামিলিতে, এটা নিয়ে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তারা দিয়েছে আইনের মধ্যে। The equality of spouses within marriage is anchored in Turkish constitution through an amendment of Article 41 enacted in 2001, which states the family is based on equality between spouses. কথা কি বুঝতে পারছো? তুরস্কতে ওদের সংবিধানে পরিবর্তন আছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করাইছে যে একটা ফ্যামিলিতে মহিলাদের যে ভূমিকা, এটা পুরুষ যে ভূমিকা নিতে পারবে, একটা মহিলা সেই ভূমিকা নিতে পারবে। মানে পুরুষ মহিলা উভয়েই তারা সমান এই প্রভাব খাটাতে পারবে ফ্যামিলিতে, ডিসিশন মেকিং বলো, ইন অল অ্যাসপেক্ট। ওদের
সংবিধানে এই পরিবর্তনটা আনা হয়েছে। কথা কি বোঝা গেছে কিনা? আর্টিকেল 41 the family is based on equality between spouses, স্বামী স্ত্রী উভয়ের কি সমান অধিকার ভিত্তিতে এটা পরিবার চলবে। তার মানে নারী স্বাধীনতা জি স্যার। সেখানে একদম কনস্টিটিউশনালি এস্টাবলিশ করা হয়েছে। On the basis of this constitutional provision, the civil code brought about further changes in specific aspects of family life. সংবিধানের এই আর্টিকেলটাকে বেস করে তাদের ফ্যামিলি লতেও কি ব্যাপক পরিবর্তন আসছে। তাহলে নাম্বার 1 কি কি পরিবর্তন আছে? ডিসিশন পাওয়ার। তোমরা খুবই মানে ইউ উইল ফিল অ্যামেজিং যে in to what extent the Turkish family code has been amended or reformed by Kemal Atatürk. Decision making power নিয়েও তারা আইন করছে, decision making power. Until the reform of the civil code, Turkish law designated the husband head of the family. The spouse has now been removed. The clause is now have been removed. According to the new civil code, the spouses jointly make decision regarding the marriage union. They contribute towards the expenditure of the union with their labor and possessions to a degree commensurate with their capability. তার মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ উভয়ের সমান ভূমিকা থাকবে। তারপর প্লেস অফ রেসিডেন্স উইথ দি নিউ সিভিল কোড, স্পাউসেস জয়েন্টলি চোজ হোয়ার দে উইল লিভ। তার মানে হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ে যৌথভাবে সিদ্ধান্ত নিবে যে তারা দুজন কোথায় বসবাস করবে, তারা কোথায় থাকবে। তার মানে তাদের বসবাসের বিষয়টা তারা নিজেরাই ঠিক করবেন, এটা স্বামীর একার সিদ্ধান্তে হবে না। কথা বুঝতে পারছো? যেমন আমাদের দেশে কি সব হাজব্যান্ডরাই ঠিকঠাক করে, ওয়াইফরাও হাজব্যান্ডের কাছে দিয়ে দেয় যে তুমি যা বলো তাই ঠিক। এখন হাজব্যান্ড যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। চিন্তা করছো, একদম বাসস্থানের জায়গা পর্যন্ত নিয়ে গেছে ওয়াইফকে। বাংলাদেশে কি এই আইন দরকার আছে কিনা? মেয়েরা কি বলে দেখি, শুনি একটু। মেয়েদের কাছ থেকে একটু আমি মতামত জানতে চাই। তাহলে মেয়েরা কিছু বলতে চাচ্ছে না। Okay, family abort. A new provision gives spousal equal rights over all matters relating to the family home. পারিবারিক বিষয়ে মহিলাদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। According to this, neither of the spouses alone can annul a rental agreement related to the family abort, transfer of ownership, or limit rights related to the family abort without the explicit consent of the other. হাজব্যান্ড ওয়াইফের কেউই কি করতে পারবে না, একা কোনো এগ্রিমেন্ট করতে পারবে না। বাসা ভাড়া নিবা, বাসা ভাড়া নিতে গেলে হাজব্যান্ড ওয়াইফ উভয়ের কি লাগবে? সমান ডিসিশন মেকিং থাকতে হবে। কিন্তু স্যার তারপরে আমাদের দেখি সমাজে স্যার কোনো কিছু করতে গেলে তো পুরো হাজবেন্ডই বেশিরভাগ এগুলো এগ্রিমেন্ট করে, একজনই তো করে। ওইখানে তো আইন করে এটা এস্টাবলিশ করে দিয়েছে, আইন করে বলে আমাদের এখানে দিয়েছে এই আইনটা যাই করবা, এস্টাবলিশ যাই স্যার করবা বাংলাদেশে হাজব্যান্ড ওয়াইফ মিলে করবা। স্যার জি স্যার, এটা দরকার তো, কারণ এই যে অনেক হাজবেন্ড করে কি ওয়াইফের নামে হ্যাঁ। বাসা মানে ভাড়া নেয়, নিয়ে বিভিন্ন লোন টোন করে ওয়াইফ রাইকা বাচ্চা রাইকা স্যার টাকা এটাই পয়সা বেস্ট, লয়ে এটাই ভালো। আবার অনেক ওয়াইফ করে এরকম হাজবেন্ডের নামে লোন টোন কইরা এই টাকা পয়সা সব নিয়ে আরেকবার লগে ভাগে, মানে দুইজনে ঠগায়। কিন্তু ওই আইনটা থাকলে স্যার কেউ করে ঠকানোর সুযোগ নাই, দুইজনেই বাজ্যে গেল। মানে না, এখানে ব্যাপার আছে, বাংলাদেশে এটা পরিবর্তন ব্যাপারটা করতে তাহলে একটু গেলে বুঝাই বলেন স্যার। ব্যাপারটা হইলো কি তোমার আমাদের শরিয়া ল আছে এখানে। শরিয়া তো বলা হয়েছে কি পুরুষরা হলো নারীদের পরিচালক। কথা বোঝা গেছে কিনা? পুরুষ হলো ঘরের লিডার। জি কথা স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি। এই ক্ষেত্রে বাংলাদেশে এই আইন করতে গেলে তাহলে আমাদের এই ধর্মের উপর আঘাত হবে। এটা কোনো সরকারি সাহস করবে না এই ধরনের আইন করার ক্ষেত্রে, এটা বাংলাদেশের কোনো সরকার ধর্মের এই সাহস করবে না।
কথা জি বুঝতে স্যার, পারছো? ধর্মের উপর আঘাত আসবে, আবার স্যার দেখা গেছে তখন ডিভোর্সের চাপটাও বাইরে যাবে, তখন পাওয়ার হ্যাঁ, তো এগুলা পার্শ্ব প্রতিক্রিয়া দুইজনের আছে রে সমান ভাই, পাওয়ার থাকবো। পার্শ্ব প্রতিক্রিয়া আছে। জি স্যার। এখন তুমি ডিভোর্সের ক্ষেত্রে যাবা, এখনই 80% ডিভোর্স মেয়েদের মাধ্যমে। তোমরা বিশ্বাস জি না স্যার, হলে তখন ইয়া তো দেখো, তারা আরো সুপার পাওয়ার পাবে, হ্যাঁ 100 × 100 একটু সামান্য পাওয়ার একটু পাবে। পাওয়ার পাইছে, হন স্যার। সামান্য তালাকে তাফিজ, মহিলাদের এম্পাওয়ারমেন্ট করে একটু পাওয়ার দিছে। তো যাক, এগুলা খুব স্পর্শকাতর বিষয়। স্যার একটা জিনিস ইসলামের যে বিষয়টা সেটা আমার মানে বুঝতে পারলাম আর কি। হ্যাঁ, যদি হাজবেন্ড পূর্ণাঙ্গ ইসলামিক জীবন বিধান মেনে চলে, হ্যাঁ, তাহলেই তিনি একমাত্র একজন ইসলামিক ওয়াইফ বা মুসলিম ওয়াইফের লিডারশিপ গ্রহণ করতে পারেন। যদি হুম, হুম, তিনি প্র্যাকটিসিং মুসলিম না হন, তাহলে ইসলামী হুম, দৃষ্টিকোণ থেকে একজন ওয়াইফ সেই হাজবেন্ডের কাছে সম্পূর্ণ নিরাপদ নয়। সেই দিক থেকে হুম, বিবেচনা করে বাংলাদেশের যদি এখন বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে কি সত্যিকার অর্থে প্র্যাকটিসিং ইসলামিক চেতনা আছে কিনা। যদি না থাকে তাহলে যাক, এগুলা ক্রিটিক্যাল অ্যানালাইসিস না, আমাকে মূল কথা ক্রিটিক্যাল হলো তুমি যেটা, অ্যানালাইসিস, রাইট। তোমার কথা আমি বুঝতে পারছি। এবং তুমি যেটা বলছো এটা কিন্তু সবাই বুঝবে কি, যদি হাজবেন্ড ইসলামী জীবন বিধান না মানে, তাহলে ওয়াইফ এখানে কি করতে পারে, লিডারশিপ নিয়ে নিতে পারে, বিষয়টা এরকম মনে হতে পারে। বাট এখানে কিন্তু কোরআনে বলা নাই যে হাজবেন্ড যদি ইসলামী জীবন বিধান না মানে, তাহলে তার আর কোনো এখতিয়ার থাকবে না ফ্যামিলিতে, তার আর কোনো কি থাকবে না, লিডারশিপ অথরিটি থাকবে না, এটা বলা নাই। কথা বুঝতে পারছো? এখন ইসলামিক বিধান তো শুধু হাজবেন্ডের জন্য না, এটা সবার জন্য। আমার কথা কি বোঝা ইসলামিক গেছে? জীবন বিধানে স্যার একটা জিনিস তো কালেমার যে মূল বিষয়টা, আপনার ইসলাম মুসলমানদের ব্যাখ্যা করতে হলে কালেমা লাগবে। কালেমার হুম, ব্যাখ্যা অনুযায়ী যদি হিসাব করি, তাহলে ইমানের ন্যূনতম সন্দেহ যদি প্রকাশিত হয়, বা ইমানের দুর্বলতা বা ইসলামের আদর্শ বা কোরআনের কোন আদর্শের প্রতি যদি কারো ন্যূনতম দুর্বলতা প্রকাশিত হয়, তাইলে তার দুর্বল ইমান বলতে হবে এবং তাকে ওই পজিশনে, লিডারশিপ পজিশনে নেওয়া যাবে না। এটা ইসলামের একটা বেসিক প্রিন্সিপালও বলতে পারেন, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপাল। আচ্ছা, যদি যাক কোনো আমরা, ব্যক্তি হ্যাঁ, 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 বলো। আমাদের যে আমরা যে শরিয়া মোতাবেক যে বিয়ে করি, আমাদের যে মুসলমানরা বিয়ে করে, সেখানে বলা হয়ে থাকে যে আমি কোরআন এবং শরিয়া মোতাবেক, ইসলামিক আইন ও শরিয়া মোতাবেক এই বিয়েতে সম্মতি প্রদান করলাম না। হুম, হুম, তো যদি সেখানে ইসলামিক ভাবে তারা জীবন পরিচালনা করার জন্য সম্মতি দেয়, বিয়ে করে, চুক্তিবদ্ধ হয়, তাহলে পরবর্তীতে তারা যে সমস্ত দাবিগুলো তুলে বা সংসার জীবনে ভাঙনের সৃষ্টি হয়, সেগুলো হুম। কতটুকু ইসলামকে সমর্থন করে আসে বা ইসলামের এই এরেনার মধ্য এগুলো থেকে নিয়ে আসে। অনেক ডিসকাশনের সুযোগ আছে। তো এখানে আমাদের বেসিক যে বিষয়টা, কোরআনের প্রত্যেকটা আয়াতেরই কিন্তু কিছু ব্যাখ্যা আছে, এবং প্রত্যেকটা আয়াতের একটা অবতীর্ণ প্রেক্ষাপট আছে। কথা বুঝতে পারছো? ওই ওই প্রেক্ষাপট গুলো পড়লে আমার মনে হয় এগুলো ক্লিয়ার হয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে এখানে যে পুরুষদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ইসলামিক শরিয়ালতে, ওই আয়াতের মূল ব্যাখ্যাটা সূরা বাকারাতেই তো এটা নাকি? কি যেন আয়াতটা, আয়াতটাকে বলতে পারবেন? আয়াতটার নাম যেন কি? যে পুরুষগণ হবে নারীদের পরিচালক, ওই আয়াতটার অবতীর্ণ প্রেক্ষাপট দেখবেন। আপনি স্যার ওকে, আমরা, যদি হ্যাঁ, একটা প্রিন্সিপাল লাস্ট বলে শেষ করে দেই, আপনি দেখবেন যে আমাদের ইসলামে মুসলমান পুরুষের জন্য একাধিক পত্নী গ্রহণ করাকে ইসলাম বৈধতা দেয়। মানে সেটা ভিন্ন ধর্মেরও হতে পারে, যদি তিনি আমাদের কি বলে আহলে কিতাব হন। কিন্তু কোন হুম, হুম, মুসলিম নারীকে আপনি দেখবেন যে কোন অমুসলিম হাজবেন্ড বিয়ে হুম, করার অনুমতি দেওয়া হয় নাই। এখানেও না, কিন্তু আপনি একটা প্রিন্সিপাল বাইর করতে পারেন যে যদি অমুসলিমকে যদি বিয়ে করার অনুমতি না দেওয়া হয়, সেখানে কি যুক্তিটা দেওয়া হয়েছে। সেই যুক্তির খাতিরে যদি আপনি ধরে নেন, যদি কোনো মুসলিম বিয়ে করেছে মুসলিম আইনে, কিন্তু পরবর্তী জীবনে প্র্যাকটিসিং লাইফে এসে তিনি অমুসলিম আচরণ করছেন, তাহলে সেই হুম। ওয়াইফ কি ওই মুসলমান হাজবেন্ড, নামধারী মুসলমান হাজবেন্ডের জন্য তিনি কি লিডারশিপ মেনে নিতে বাধ্য থাকেন কিনা, এটা একটা প্রশ্ন করার সুযোগ আছে। কারণ অনেকের অন্তরে কিন্তু এই জিনিসগুলো প্রশ্ন আসে, মহিলাদের অন্তরে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে তুই দুষ্টামি করে বেড়াস, আমি একটু নিজের অধিকারের কথা বলে তাহলে তখন নারীদের ইসলামের দোহাই দিস। তো এটা তো একটা যুক্তি। হুম, আমরা যদি হ্যাঁ, মুসলিম অবশ্যই। প্র্যাকটিসিং না হই, ভ্যালিড, তাহলে তাদেরকে ভ্যালিড আমি কেন জোর কোয়েশ্চেন, করে ইসলাম আনাতে যাব? ভ্যালিড কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন। তাহলে কিতাবিয়া মহিলাকে বিবাহ করার যে বিষয়টা আছে, ওইটাও কিন্তু এখন কেউ প্রশ্ন উঠাতে পারে যে মেয়েদেরকে তাহলে কেন
এই সুযোগটা দেওয়া হলো না, তাহলে কোরআনে কোনো বৈষম্য করা হয়েছে কিনা? এর অ্যান্সার বোধ হয় আমি যাদেরকে মুসলিম ল পড়িয়েছি এই অ্যান্সারটা বোধহয় ক্লাসে আমি দিয়েছি। বুঝতে পারছো? আর তোমার যে কোশ্চেনটা সেটাও বুঝতে পারছি। তার মানে তুমি ইসলামের বিধান আছে, তুমি সুযোগ গ্রহণ করলা, কিন্তু তুমি কিন্তু ওই ইসলামিক যে ইন ট্রু সেন্স যেই বেসিসে তোমাকে সে অনুমতি দেওয়া হচ্ছে সেটা তুমি আমল না করো, এই বিষয়টা এখানে মূলত পুরুষদেরকে এই ইয়াটা কেন দেওয়া হয়েছে সুযোগটা, একটা মেয়ে বিবাহ করে কিন্তু হাজবেন্ডের বাসায় আসে, কথা কি বুঝতে পারছো? কিন্তু একটা মেয়ে কিন্তু হাজবেন্ডের বাসায় যায় না। এই ইয়া কি বলে, একটা মেয়ে কিন্তু বিবাহ করে হাজবেন্ডকে তার বাসায় নিয়ে আসে না। আমার কথা কি বুঝতে পারছো কিনা? ওয়ালাইকুম সালাম। আমার লেকচারটা শেষ করতে পারলাম না, মোতাহের আলোচনা শুরু করে দিচ্ছে। আচ্ছা আমরা তাহলে একটা আগাই, হ্যাঁ? আচ্ছা, অনেক সময় দেখবে আমাদের মুসলিম ধর্মে একটা আছে, কালচার আছে, আমরা যে ওয়াইফ বিয়ে করার পরে হাজবেন্ডের নামের সাথে তার নাম কি করা হয়, এটা অ্যাড করা হয়। কথা বোঝা গেছে কিনা? সার নেম, যেটা বলে সার নেম, সুরনেম। কথা বোঝা গেছে? যে বিয়ের পরে মুসলিম মহিলারা তাদের হাজবেন্ডের নাম তাদের সাথে অ্যাড করে দেয়, মানে সার নেমটা ইউজ করে। কথা বোঝা গেছে কিনা? তো এই ক্ষেত্রে স্যার মহিলাদেরকে এই পুরুষকে একটা স্যার এখানে ছোট্ট ফ্রিডম দেওয়া একটু হয়েছে। কথা আমার জানার ছিল স্যার। স্যার আমি এটা শেষ কি করি, ব্র্যাকেট হ্যাঁ? ইউজ করে নাকি স্যার ভোটার আইডি কার্ড সার্টিফিকেট সব জায়গায় তারা পরে সংশোধন করে সব এড করে জায়গায় নেয়? পরিবর্তন করে, সব জায়গায়, জি স্যার, ধন্যবাদ স্যার। সব জায়গায়। হ্যাঁ, হাজবেন্ডের নামটা কেন, তোমার কি ইচ্ছা আছে নাকি? হ্যাঁ স্যার, আমার বউর এই জায়গায় আমারটা লাগাই দিব স্যার, সব ও জায়গায় আচ্ছা, তুমি সংশোধন কি করে একবারে। তুমি বিয়ে করে ফেলছো? না স্যার, করি নাই স্যার, করবো স্যার ভবিষ্যতে ও স্যার। আচ্ছা, মানে বিয়ে করার আগেই তুমি চিন্তা করে রাখছো অ্যাডভান্স? ওরে স্যার বাবা রে! তখন তো জিজ্ঞেস করার লোক পাবো না, ক্লাস আছে স্যার, আপনি স্যার আছেন, জানার একটা সুবিধা হলো স্যার, জেনে নিলাম স্যার। আচ্ছা, আর অনেক সময় অনেকেই টুকটাক প্রশ্ন করে স্যার, না এখন বলতে যদি পারলে স্যার ওয়াইফ রাজি না থাকে তখন কি করবা? তখন কি জোর রাজি করে না বসাই হইলে দিবা নাকি? রাজি না থাকলে জোর করে নাম বসাই দিবা? তখন তো স্যার অন্যদিকে চলে যাবে বিষয়টা, তখন আবার জোর করে আমার অন্য কোনো কায়দায় ফালাই দিব, তখন বুঝবো যে পরিবেশ অনুকূল না করে স্যার। সাংঘাতিক জিনিস, বুঝছো? বিয়ে শাদীর জি পরে স্যার। বউর সাথে কোনো ঝামেলা যায় না, তাহলে টেরও পাইবা না যে কোথায় তুমি একদম সাইজ হয়ে যাবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে উইমেন ইজ ফ্রি টু চুজ ইদার টু রিটেইন and use her surname in front of her husband's surname on marriage or to take her husband's surname. তার মানে হচ্ছে তোমার, ওরা চাইলে ওদের নিজের নামে থাকতে পারবে, আর না হয় তারা তাদের হাজবেন্ডের নামও যোগ করতে পারে, এটা তাদের ফ্রিডম। তুরস্কতে এই আইনটা করা হয়েছে, চাইলে হাজবেন্ডের নাম ধারণ করতে পারে, না চাইলে এতে কোনো আপত্তি নাই। পরবর্তী যে পরিবর্তন, তুরস্কে বিশাল পরিবর্তন, কয়টা বলবো, বলে শেষ করা যাবে না। যেমন তুরস্কের যে ফ্যামিলি লটা, সিভিল কোড
তৈরির আগে উইমেনদের চাকরি করতে গেলে হাজবেন্ডের অনুমতি লাগতো, বাড়ির বাইরে চাকরি করতে গেলে পরিবর্তন লাগতো, কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন করা হয়। পরিবর্তন করে বলা হয়েছে neither of the spouses is obliged to seek permission from the other regarding his or her choice of work or profession। বলা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ কেউই কারো অনুমতি লাগবে না, যে যার পছন্দ মতো চাকরি বা প্রফেশন সে চয়েস করতে পারবে। কথা বোঝা গেছে কিনা? তুরস্কে আগে ছিল ইসলামিক, কারণ তুরস্ক তো এক সময় ইয়া ছিল, কি বলে এটাকে, খেলাফত ছিল, তাই না? খেলাফত, অটোমান খেলাফত। অটোমান যে সাম্রাজ্য ছিল, বহু বছর ইসলামিক শাসন ছিল, ইসলামিক নিয়ম কানুন ছিল। তো সেখানে ওয়াইফরা কোনো কাজ করতে গেলে বাড়ির বাইরে গেলেই কি হাজবেন্ডের অনুমতি লাগতো। তো এখন তার এমন ভাবে আইন তৈরি করতে বলছে হাজবেন্ডও তার ওয়াইফের অনুমতি লাগবে না, ওয়াইফও তার হাজবেন্ডের অনুমতি লাগবে না। তারপর ট্রাভেলের ক্ষেত্রে পরিবর্তন আছে, ট্রাভেল ভ্রমণ করার ক্ষেত্রে ম্যারিড উইমেন মে ট্রাভেল অ্যারাউন্ড whenever she wants. All she needs is her passport. Legally, she is not required to seek permission from anyone to travel in the country or abroad. সারছে কঠিন অবস্থা। দেশে এবং দেশের বাইরে কোথাও যদি সে ভ্রমণ করতে যায়, তাহলে হাজবেন্ডের কোনো অনুমতি লাগবে না, সে যখন খুশি তখন সে বাইরে যেতে পারবে। আমার মনে হয় তোমরা যারা এই ক্লাসে আছো, তোমাদের ওয়াইফরা তোমাদেরকে না জানাই আর দেশের বাইরে যদি ভ্রমণ করতে যায়, এটা মনে হয় তোমরা নিতে পারবে না। আমার মনে হয় বিশাল ঝামেলা বাধাই ফেলবা। কি আমি কি ঠিক বলছি? স্যার ছেলেরা এখানে তোমরা কি অনেকেই স্যার এই ক্যাপাসিটি রাখে না তার ওয়াইফকে সে বিদেশে পাঠিয়ে পড়ালেখা করাবে। যার ক্যাপাসিটি আছে সে অবশ্যই মেনে নেবে স্যার। আরে ভাই ক্যাপাসিটি লাগবে না, মেয়ে নিজেই যদি সে সামর্থ্যবান হয় তাহলে সে নিজেই বিদেশ ঘুরে আসতে পারবে, ভ্রমণ করতে পারবে। তুমি কি বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখন তুমি তো বিয়ে শাদী করো নাই মনে হয় মোতায়েন, নাকি? জি স্যার। আচ্ছা, তুমি বিয়ে শাদী করছো? না স্যার। আর তোমার বউ যদি তোমার না জানে কোথাও ঘুরে আসে, রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্ট মার্টিন, তখন তুমি কি এটা অ্যালাউ করবা? এটা স্যার কোনো জাতি এলাও করে না, এটা নরমালি কোন এটা নিয়েও জাতি বলতে কি, আমি তখন আইন বললাম, তুরস্কতে এই বিধান করা হয়েছে। তুরস্কের কথা স্যার, তুরস্ক তো অনেক বিধানই করেছে, যেহেতু তারা ফুল রিফরমেশনে স্যার গিয়েছে। বাংলাদেশে এই লটা অ্যামেন্ড করা দরকার। বাংলাদেশে তো এই আইন করে নাই রে ভাই। বাংলাদেশে তো নারীরা পুরুষের অনুমতি নিয়ে যায়, বা পুরুষও নারীর অনুমতি হ্যাঁ নিয়ে স্যার যায়। বললাম যে করা এটা দরকার। তো স্যার, এটা তো একটা স্যার মিউচুয়াল ট্রাস্টের কেন, ইস্যু বা তোমার খুব দরকার নাকি? দরকার আমার দরকার নেই, but অনেকের জন্য দরকার হয়। দরকার হয় নাকি? স্যার, আমি স্যার মনে করি বললাম যে যে আমার দরকার নাই, বাট অনেকের জন্য দরকার হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে বা পৃথিবীতে নিজের দরকার এখন যে হলে বলবেন। অবস্থা, স্যার পৃথিবীতে এখন যে অবস্থা বা বাংলাদেশের মানুষের যে অধিকার সচেতনতা, সেটার দিক থেকে বিবেচনা করলে অনেকেরই আসলে বিয়ে শাদী না করেও এই স্বাধীনতা ভোগ করতে পারে। যার স্বাধীনতা প্রয়োজন তার আসলে ওদের তো পরাধীনতা ফ্রি ত্যাগ করা সোসাইটি, উচিত। তো ফ্রি সোসাইটি, ওদের কালচার আমাদের সাথে যাবে না। কথা বোঝা গেছে যাবে কিনা? যাবে না, যাবে না। যাবে না। আর একটা জব দিয়ে থাকা দরকার, হাজবেন্ড ওয়াইফ বলো, ফ্যামিলি মেম্বার বলো, সবার মধ্যে এক ধরনের জব দিয়ে থাকা দরকার। কথা বোঝা গেছে? জি স্যার। এক্ষেত্রে ইসলামিক নিয়ম কানুন গুলো জানা থাকা দরকার। জব আপনি দিয়ে না আপনি থাকলে দেখেন স্যার, ওয়েস্টার্ন দেশগুলো এত বেশি সবচাইতে বেশি ওরাই তো সবচাইতে ফ্রি সোসাইটি দাবি করে, কিন্তু আপনার স্ক্যান্ডাল যদি কোনো একটা ভালো কোনো লিডারের বিরুদ্ধে উঠে, দেখেন তো সে কিন্তু রিজাইন করে চলে যাচ্ছে, বা সে কিন্তু নেতৃত্বের যে ইয়েটা তাতে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে তারা প্রশ্নবিদ্ধ কেন করতেছে? যেখানে তাদের জনগণকে তারা আইন করে এই অধিকার দিছে, তাহলে একটা লোক প্রেসিডেন্ট হওয়ার পরে সে কেন